নমস্কার, রিপাবলিক বাংলা আরো একবার স্বাগত। কথাকের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী সরকার। আপনারা জানেন যে সারা বছর সারা সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা থাকে, কিন্তু তারপরেও কিছু কিছু সাবজেক্ট এমন থাকে, কিছু কিছু বিষয় এমন থাকে যা মানুষের মনে হয় আর একটু বিষয়তে যদি আমরা জানতে পারতাম, যদি এই নিয়ে সত্যি সত্যি অনেক কিছু কথা হতো, অনেকগুলো ভার্সন উঠে আসতো, তাহলে ভাবনা চিন্তার অনেক রসদ পাওয়া যেত। তার জন্যই তো কথাকের মঞ্চ। যেরকম বর্তমান সময় হিন্দু, পশ্চিমবঙ্গের হিন্দু বিশেষত, না কোনো বাংলাদেশের কথা বলছি না, অন্য রাজ্যের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি না, আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গ, বিভিন্ন সময় পরিবেশ পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, অনেকেই বলতে শুরু করেছেন যে হিন্দুরা অস্তিত্ব সংকটে রয়েছে পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে, অন্য কোথাও যাচ্ছি না আমি। অনেকেই বলতে শুরু করেছেন পশ্চিমবঙ্গে আসলে হিন্দুরা সংখ্যালঘু হতে শুরু করে দিয়েছে, একটা একটা করে জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অন্য কোথাও নয়, আমাদের রাজ্যের কথা বলছি। সত্যি কি তাই? সাম্প্রতিক সময় দেখলাম যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বললেন যে যেখানে যেখানে হিন্দু সংখ্যালঘু হয়েছে সেখান থেকেই হিন্দুদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। কারণ অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো ধর্মের মানুষ যদি কোথাও সংখ্যালঘু হন তাহলে তাদেরকে অস্তিত্বের লড়াই লড়তে হয় না, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে হয়েছে। প্রমাণিত সত্য নয় কি? বাংলাদেশের ক্ষেত্রে দেখিনি কি? বর্তমান সময় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি তাহলে একই চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছি আমরা, বা হয়তো পড়ে গিয়েছি অলরেডি, হয়তো অস্তিত্বের লড়াইয়ের মধ্যেই রয়েছি, জেনে বা না জেনে? সত্যি এই নিয়ে কথা হওয়া দরকার, এই নিয়ে সব পক্ষের সব রকম ভার্সন শোনা দরকার। আজকে কথাকের মঞ্চে পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে একটু কথা হোক না, কথা হোক যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের হিন্দুরা কি সংখ্যালঘু হওয়ার পথে এগোচ্ছে, নাকি অস্তিত্ব সংকটের লড়াইটা আসলে অলীক স্বপ্ন, অলীক কল্পনা, বাস্তবে এরকম কিছুই নয়। সব রকম বয়ান শুনি, যদিও আমি দু তরফের মানুষকে নিয়ে আমার আলোচনা শুরু করি প্রতি সপ্তাহে, কিন্তু আপনারা জানেন যে কথাকের মঞ্চে আলোচনা করতে করতে আসলে দুরকম নয়, অনেক রকমের ভার্সন পাওয়া যায়। কিন্তু যখন পশ্চিমবঙ্গে হিন্দুদের নিয়ে আলোচনা হবে, সত্যিই কি অনেক ভার্সন আসবে, নাকি সবটা ওই এক জায়গাতে একটা বিন্দুতে গিয়ে মিলবে? কোনটা? আমার সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে যারা রয়েছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী, পাশে রয়েছেন আইনজীবী জয়দীপ সেন, এবং তার পাশে রয়েছেন গবেষক ডক্টর জিষ্ণু বাসু। আমার বাঁ দিকে যারা রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার। এনাদের সঙ্গে বিভিন্ন সময়তে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেখানে সত্যি সত্যি প্রত্যেকের নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব বিশ্লেষণ, নিজস্ব মতামতগুলো এই কথাকের মঞ্চে কথা বলতে বলতেই সেগুলোকে রাখতে হবে, আমাদের শুনতেও হবে। এর বাইরেও প্রতিদিনের মতো আপনারা জানেন যে দুজন দর্শক আমাদের সঙ্গে থাকেন, কারণ সারা সপ্তাহে আমাদের স্বল্প সময়ের ডিবেট শোতে দর্শকদের কথা সরাসরি শোনার কোনো অবকাশ থাকে না। দুজন রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন ওফেলিয়া সিনহা, যিনি ইতিমধ্যেই পিএইচডি করছেন, কলকাতা সুন্দরবনের ওয়েটল্যান্ড নিয়ে পড়াশোনা করছেন। এছাড়া ওফেলিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকাও। এছাড়াও রয়েছেন আহানা চৌধুরী, তিনি সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এবং ইতিমধ্যে তার বিতর্ক সভায় যোগ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। বর্তমান সময় সামগ্রিকভাবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি তার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আসছেন, লেখালেখি করছেন, এমনকি ইউপিএসসি নেট সেট পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। খুব ভালো, দুজনের কথাই শুনবো, প্রশ্ন শুনবো। আপনারা খুব ভালো করে মন দিয়ে আজকে আমাদের এই আলোচনাটা শুনুন, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। আপনাদের প্রশ্নগুলো সরাসরি আমাকে নয়, ডাইরেক্টলি আজকে আমাদের অতিথিদের করতে পারবেন। আমি শুরু করবো আজকে দেবাশিস চৌধুরী অধ্যাপককে দিয়ে। প্রশ্ন বা বিষয় খুব স্পষ্ট, কথা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে। দেবাশিসদা, পশ্চিমবঙ্গের হিন্দুরা জেনে বা না জেনে, যেরকম আমি বললাম, সংখ্যালঘুর হওয়ার পথে একটু একটু করে এগোচ্ছে, সংখ্যালঘু হওয়ার পথে, নাকি এই অস্তিত্ব সংকটের লড়াইটা, যেগুলো বিভিন্ন সময়তে আলোচনায় উঠে আসে বা অনেকে বলতে শুরু করছেন, এটা আসলে একটা অলীক কল্পনা, ভয় পাওয়ার কিছুই নেই? 3 মিনিট সময় আপনার। দেখুন, পশ্চিমবঙ্গে যে বর্তমান পরিস্থিতি, যে বিষয়টা আপনি ধরেছেন, সেটা আজকে একটা দিনের বা একটা কোনো রাজনীতির প্রেক্ষাপটের বিষয় নয়। 1965, 66, 67, 1967 থেকে এই ব্যাধি ধরেছে। আমার ব্যক্তিগত মত, পশ্চিমবঙ্গে যেই দিন বা যেই মুহূর্ত থেকে বামপন্থী চিন্তাধারা এবং কমিউনিস্ট আন্দোলন বা কমিউনিজম দানা বেঁধেছে, সেই দিন থেকে হিন্দুর বিপর্যয় শুরু হয়েছে। আমি ছোট ছোট 2-3টে উদাহরণ দিয়ে বক্তব্যটা বিস্তারিত করব। লেবানন, 1989-এর শেষ খ্রিস্টান প্রধানমন্ত্রী হয়েছে লেবাননের আউন। তার আগে লেবাননে প্রায় 50% খ্রিস্টান জনসংখ্যা ছিল, এবং লেবাননকে সবচেয়ে প্রোগ্রেসিভ দেশ বলা হতো ওয়েস্ট এশিয়ার, এবং বেরুট প্যারিস অফ ওয়েস্ট এশিয়া ছিল, মিডল ইস্ট ছিল বেরুট।
সেই বেরুট ভগ্নাবশেষে পরিণত হয়েছে আজকের লেবানন। হিজবুল্লাহ হামাসের মানে আন্তর্জাতিক জিহাদের একদম পুরো আতুরঘর হয়ে গেছে লেবানন। সেই লেবানন খ্রিস্টান মেজরিটি, স্লেন্ডার মেজরিটি ছিল, 51% খ্রিস্টান ছিল। 1989-এর পর থেকে একটা খ্রিস্টান নেই। কখন শুরু হয়েছে? 1975-এ প্রথম গৃহযুদ্ধ শুরু হয়। সেই গৃহযুদ্ধের সময় দ্য লেফটিস্ট পার্টি অফ লেবানন, লেবাননের কমিউনিস্ট পার্টি পিএলওকে সমর্থন করে। তাদের ন্যারেটিভ কী ছিল? খ্রিস্টানদের কাছে পয়সা আছে, তারা বর্জুয়া, মুসলমানরা তারা পিছিয়ে পড়া, তারা প্রলিটারিয়েট, সেই জন্য তারা শ্রেণী সংগ্রাম করেছে, করে খ্রিস্টানদের বিতাড়িত করেছে। করার পরে ওখানে সাম্যবাদ হয়নি, ওখানে জিহাদ স্থাপন হয়েছে লেবাননে। একইভাবে আমরা জানি, সবাই জানে ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে, কিন্তু মানুষজন জানে না যখন শাহ পহলভিকে, ইরানের রাজাকে যখন বিতাড়িত করা হলো, তার পেছনে তুহেদ পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইরান তার সঙ্গে সবচেয়ে বেশি সোচ্চার ছিল। 1941-এ স্থাপিত, তার আগের থেকে স্থাপিত, কিন্তু 41 থেকে তা সোচ্চার হয়েছে। এবং ইরানের তুহেদ পার্টি তাকে 1970-তে, 78-এ 79-এ যখন ইসলামিক রেভলিউশন হয়, 1970-তে তখনকার আয়াতুল্লাহ কাশেমি সে লেফটিস্ট পার্টি তুহিদ পার্টিকে সমর্থন করে এবং আয়াতুল্লাহর সঙ্গে তুহেদ পার্টি, কমিউনিস্ট পার্টি মিলে শাহ পহলভিকে মানে জেরবার করে দেয়। রোজ আন্দোলন, রোজ এই তেল ব্যবসাতে আমেরিকা কেন থাকবে, এই হবে সেই হবে, অমুক তমুক, যা আমরা বাংলায় দেখেছি। বিপ্লব দেখছি 67 থেকে আমরা বিপ্লব দেখছি, খালি রাস্তাঘাট ভাঙ চোর, বিপ্লব নগরী হয়ে গেছে কলকাতা, সমস্ত জায়গায় কাজকর্ম বন্ধ, কলকারখানা বন্ধ। ইরানে ঠিক একই অবস্থা হয়েছিল 1978-এ। তুহেদ পার্টি 1975 থেকে আর্মড ইনসার্কশন শুরু করে, সশস্ত্র বিপ্লব শুরু করে। 78-এ তুহেদ পার্টির জন্য শাহ পহলভি যায়, আর তার কিছু মাসের পরেই তিনি বিদেশে থাকতেন আয়াতুল্লাহ খোমেনি, তখন তুহেদ পার্টিকে সরিয়ে তুহেদ পার্টির সমর্থনে খোমেনি আসে। ইসলামিক রেভলিউশন হওয়ার পরে এই তুহেদ পার্টিকে শেষ করে ইসলামিক রেভলিউশন, তারপর যারা ইসলামিক রেভলিউশনারি গার্ড ইত্যাদি তৈরি করে ইরানে। একইভাবে আমরা জানি না, বালি তো একটা কমিউনিস্ট পার্টি ছিল, পিকেআই, কি বলে, কমিউনিস্ট পার্টি ইন্দোনেশিয়া, পার্টি কমিউনিস্ট ইন্দোনেশিয়া, ওদের ডাচ ভাষাতে পিকেআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্দোনেশিয়া। কমিউনিস্ট পার্টি অফ ইন্দোনেশিয়া যখন তাদের কার্যকলাপ শুরু করে, সুকার্নোর আন্ডারে, সুকার্নো লেফটিস্ট ছিলেন, ওনার আন্ডারে যখন কমিউনিস্ট পার্টি শুরু করে ইন্দোনেশিয়াতে, তারা প্রথম টার্গেট করে বালি দ্বীপটাকে, কারণ বালি হিন্দু অধ্যুষিত দ্বীপ ছিল। একদম ক্যাটেগরিক্যালি বলতে হবে, কমিউনিস্ট পার্টি ইন্দোনেশিয়ার বালিতে সংস্কারগুলো শুরু করে, তাদের যে ধর্মাচরণ ইত্যাদি, পুজো পার্বণ ইত্যাদি সেগুলো ধ্বংস করতে শুরু করে। কিন্তু ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি একবারও আছে জাভা, সুমাত্রা, যেগুলো মুসলিম অধ্যুষিত, সেখানে কোনো আন্দোলন নেই, সেখানে কোনো সংস্কার নেই। আমি একটা শেষ কথা বলি, যাদবপুর প্রেসিডেন্সিতে এখন ইফতার হচ্ছে, নমাজ পড়া হয়, আজান হয়, কিন্তু যাদবপুর প্রেসিডেন্সিতে একটা সরস্বতী পুজো ওদের ছাত্র সমাজ করে দেখা হবে না। যাদবপুর প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো হবে না, স্বামী বিবেকানন্দর ফলক রাখা হবে না, মূর্তি রাখা হবে না, কিন্তু ওখানে ইফতার হবে, নামাজ হবে, ওখানে আজান হবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। আমি দেবাশিস আপনার কাছে নিঃসন্দেহে পরেও আবার আসবো, কারণ আপনি প্রেসিডেন্সি যাদবপুরের কথা বললেন, কিন্তু শুধু প্রেসিডেন্সি যাদবপুর দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুরা অস্তিত্ব সংকটে পড়তে পারে বা তারা সংখ্যালঘু হতে পারে, এটাকে কিভাবে জাস্টিফাই করছেন আপনি? আমার কাছে এই ইকুয়েশনটা ঢুকলো না। 2011-র পর থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে কোথাও ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য সক্রিয় কাজ করে যাচ্ছে, সেই জিনিসটাকে আপনি কেন অ্যাড্রেস করতে পারলেন না? তৃণমূল কংগ্রেস কোনোভাবে কোনো মানে বিরাট বড় পরিকল্পনা করেনি। ওরা বলেছে বদলা নয় বদল চাই, ওরা বদলাও নেয়নি, বদলও করেনি, যা ছিল তাই আছে। ভারতকে জুড়ে রেখেছে হিন্দু ধর্ম, সভ্যতা, সংস্কৃতি। তাই হিন্দুকে আঘাত না করতে পারলে ভারত ভাঙবে না, ভারত না ভাঙলে এরা বিপ্লব করতে পারবে না। কমিউনিস্টরা হচ্ছে প্রাথমিকভাবে দায়ী। আমি সরাসরি দেবাশিস চৌধুরীর কাছে আসবো। দীর্ঘদিন ধরে তিনি বামপন্থী আদর্শে বিশ্বাসী বামপন্থী রাজনীতিটা করে এসেছেন। এক জ্যোতি বসু, যিনি ঢাকার ভূমিপুত্র, ঢাকার তার আদি বাড়ি, এবং দ্বিতীয়ত বুদ্ধদেব ভট্টাচার্য, যার বাড়ি হচ্ছে ফরিদপুর। তাহলে কি করে যারা ওই পরিস্থিতির মধ্যে শুধুমাত্র ধর্মীয় অত্যাচারের কারণে যারা দেশ ছেড়ে এখানে এসছেন, এপারে এসে রাজনীতি করেছেন, সসম্মানে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা তাহলে শুধুমাত্র হিন্দুদেরকে কি করে, কোন জায়গা থেকে, কবে থেকে কাঠগড়ায় তোলা শুরু করে দিলেন? বন্ধু দেবাশিস, ওকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই কথাটা বলে, যে মতাদর্শটা এবং তাকে ভিত্তি করে যে দল ভারতবর্ষে আছে বা যে দলগুলো ভারতবর্ষে আছে, তাতে পার্লামেন্টে প্রতিনিধিদের সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একটা অবস্থায় পশ্চিমবঙ্গে বিধানসভায় তাদের সমর্থনের জায়গাটা শূন্য। কেরালায় সরকার চলছে, ত্রিপুরায় কি চলছে সেটা আমরা জানি। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে বন্ধু দেবাশিস কি গুরুত্ব দিয়ে
প্রশ্ন এক করলে উত্তর করতে গিয়ে কি গুরুত্ব দিয়ে বামপন্থী মতাদর্শটা কতটা খারাপ এবং তাদের পৃথিবীর বিভিন্ন দেশে, ওর কথার মধ্যে প্রথম পর্যায়ে কোথাও ভুল করেও পশ্চিমবঙ্গ নেই, প্রশ্নটা ছিল পশ্চিমবঙ্গ, ভুল করেও ভারতবর্ষ নেই, একেবারে আন্তর্জাতিক জায়গায় চলে গিয়ে কতটা ক্রিমিনাল সাইকোলজি মতাদর্শের মধ্যে রয়েছে এবং তার জন্য কয়েকটা উদাহরণ দিয়েছে। আমি এই কারণে শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তার মানে এই মতাদর্শটা জনপ্রতিনিধি বিভিন্ন পর্যায়ে না থাকার পরও মতাদর্শগত অবস্থান থেকে একটা কোনো জায়গায় নিশ্চয়ই আছে যে চূড়ান্ত দক্ষিণপন্থী ফ্যাসিস্ট আরএসএস মতাদর্শে বিশ্বাসী যে সমস্ত মানুষজন আছে, ওরকম নাও হতে পারে আর কি, কারণ যথেষ্ট পড়ালেখা করা লোক, তো সেই সমস্ত মানুষজনও বুঝে নেয় যে আমার প্রথম শত্রুটা কি, কোন মতাদর্শটাকে আক্রমণ করতে হবে। জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের রেফারেন্সে যে বামফ্রন্ট সরকারের কথা এখানে এসছে, ইনসিডেন্টালি আমারও আগের জেনারেশন টানলে পাবনা রাজশাহী বেরিয়ে আসবে, ঠিক আছে? পয়েন্ট এটা নয়, পশ্চিমবঙ্গের রাজনীতির ডোমেইন হচ্ছে আজকের আলোচনা, ভারতবর্ষে ঢুকছি না। এই ডোমেনে মানুষের আলোচনা করতে গেলে আমি কী নিয়ে আলোচনা করব সেটাই কিন্তু এখন স্ট্রাগলের মধ্যে রয়েছে। যে বামফ্রন্টের রেজিম স্পষ্টভাবে ধরে যদি আমি তুল্যমূল্য বিচার করি, এই রেজিমের আলোচনার তর্কের মূল কেন্দ্রের বিষয়বস্তু ছিল যে ল্যান্ড রিফর্ম হবে কি হবে না, কোনো হিন্দু মুসলমান নয়। এই রেজিমের মূল আলোচনার বিষয়বস্তু ছিল, যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এসছে তখন লোডশেডিংয়ের রাজ্য ছিল, সেখান থেকে ভারতবর্ষের মধ্যে প্রথম 3টে রাজ্য যারা বিদ্যুৎ উদ্বৃত্ত তৈরি করছে, এই জায়গায় পশ্চিমবঙ্গের উত্থান দেখেছি। যদি 2010 সাল পর্যন্ত একটা দশকের একদম ভারত সরকারের তথ্য যেটা পার্লামেন্টে পেশ করা হয়েছে, সব রাজ্যের তথ্যগুলোকে এক জায়গায় করে নিয়ে সেখানে শিল্পে বিনিয়োগ, ভারী এবং মাঝারি শিল্পে বিনিয়োগ, তাতে পশ্চিমবঙ্গের স্থান 1 থেকে 3-এর মধ্যে একটা দশক ধরে ছিল আর কি। এবং সেই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার রেজিম নিয়ে আলোচনা করব, যে বামফ্রন্ট সরকার রেজিমে সারা ভারতবর্ষে এই হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িক অবস্থান থেকে যে সংঘাত, যেটা একটা সভ্য উন্নত দেশে কখনোই কাঙ্ক্ষিত নয়, একদম বিকাশের প্রশ্নে কাঙ্ক্ষিত নয়, এই সূচক, এই সংখ্যা সারা দেশের পার্লামেন্টে যে সাবমিট করা তথ্য, ক্রাইম রিপোর্ট যে তথ্য দিচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার রেজিমে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক অবস্থান থেকে জিগির এবং যে সংঘাত, সেটা যদি আজকে আমরা উত্তরপ্রদেশের সাথে, আমি উত্তরপ্রদেশকে এমনি বললাম, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সাথে তুলনা করা যায়, ওই সময়কালে 7টা বামফ্রন্টের সময়কালে সেই সূচকটা ক্রাইম রিপোর্টে রয়ে গেছে। ফলে যে জায়গায় মূল আলোচনাটা কনসেন্ট্রেট করতে হবে যে কৃষক তার ফসল বিক্রি করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে কৃষক আত্মহত্যার বেনজির তৈরি হচ্ছে, সেটা ওই দীর্ঘ রেজিমে কোন জায়গায় ছিল। ওই দীর্ঘ রেজিমে এই আলোচনা করতে হবে শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ কোথায় ছিল, এমএসএমইর ক্ষেত্রে কনসিস্টেন্টলি মানে 5 থেকে 6 বছর ধরে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিনিয়োগ, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য বলছে না, ভারত সরকারের তথ্য বলছে 1 নম্বর অবস্থান রয়েছে। তাহলে আজকে এটা আজকে আলোচনাটা কিন্তু শিল্প নিয়ে নয়, না, আমি বলছি যে আলোচনাটার এই মুহূর্তে সারা দেশে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক জিগির চর্চা তীব্র থেকে তীব্র করা হচ্ছে, আদৌ এইটা একটা সমাজের ক্ষেত্রে, সমাজের সমস্ত অংশে মানুষের ক্ষেত্রে এই আলোচনাটার প্রাধান্য কতটা। শেষ করছি এই কথাটা বলে, ভারতবর্ষে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বা যে কোনো এনজিও, তাদের যে কোনো এনজিও নয়, সরাসরি সরকারি সূচক, যে সূচক আজকে সরকার ঘোষণা করছে দাঁড়িয়ে যে আমি সাম্প্রদায়িকতার দাঙ্গা আগুন এর থেকে একটা উন্নয়ন বিকাশের জায়গায় কোনো সায়েন্টিফিক সূচক তৈরি করতে পারছি, যে কারণে এটাকে প্রায়োরিটাইজ করছি। এটা নিছক, একেবারেই নিছক। যখন দক্ষিণপন্থী অর্থনীতি ভেঙে পড়ছে বিশ্ব, দেশ, রাজ্য জুড়ে, তখন তারা তাদের সার্ভাইভালের জন্য যে রাজনীতিটা করছে সেটাকে বলা হচ্ছে পরিচিতি সত্তার রাজনীতি। এই পরিচিতি সত্তার রাজনীতিকে যদি আমি তীব্রভাবে শোনাতে পারি, তাহলে সেটা খুব দ্রুততার সাথে আমার পলিটিক্যাল ডিভিডেন্ড দেয়। বিনোদ কুমার মেহতা, এই যে আজকে এই ভয়ানক রূপ, আমরা কেন বাঙালি হিন্দুর এখানে থাকতে পারছি না, এই বিভৎস চেহারাগুলোকে তৈরি করেছেন বামফ্রন্টের সময় সিপিআইএম এবং বাইফ্রন্ট। বিনোদ কুমার মেহতার নামটা মনে পড়ে? দিনের আলোয় একজন আইপিএস অফিসারকে খুন করা হলো, যারা খুন করেছেন একজনকেও ধরতে পেরেছিলেন জ্যোতিবাবুর পুলিশ। পরবর্তী বক্তা জিষ্ণু বাসু, 3 মিনিট সময়, প্রশ্ন খুব স্পেসিফিক। পশ্চিমবঙ্গের হিন্দুরা সত্যি কি ক্রমশ সংখ্যালঘু হচ্ছে?
জিষ্ণুদা। সংখ্যালঘু হচ্ছে এবং ভীষণভাবে হচ্ছে। যদি আমরা 1871 সালের যে প্রথম আদমশুমারি হয়েছিল, তখন যে বেঙ্গল ছিল তার চেয়ে হয়তো আজকের মতো নয়, তা সেই বেঙ্গলে 70% হিন্দু ছিলেন। তার থেকে বিহার বাদ গেছে, উড়িষ্যা বাদ গেছে, তার পরবর্তী ক্ষেত্রে গোয়ালপাড়া বাদ গেছে, ঝাড়খণ্ডের কিছু অংশ বাদ গেছে। সেইটা হওয়ার পরেও 1941 সালের যে বাংলা, মানে ব্রিটিশ বেঙ্গল এবং প্রিন্সলি স্টেটগুলো, তাতেও 43% হিন্দু ছিল। গত যে আদমশুমারি, মানে 2011 সালের আদমশুমারি, তাতে আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোকে মেলালে যে 25,45 লক্ষ মানুষ, তার মধ্যে 29% হিন্দু। এবারের আদমশুমারি যদি দেখেন তাহলে 27 কিছু হবে, তাই 27 হয়ে গেছে 70% থেকে। এর মধ্যে মানুষ মারা গেছে, আমরা বাংলাদেশে মানুষের গণহত্যা দেখেছি, এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সবটা দেখেছি। পশ্চিম বাংলাতেও হিন্দুরা আজকে নিজেদের অস্তিত্বটা বিপন্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তর একেবারে প্রথম পর্বের 5ম অনুচ্ছেদ, স্কুলের মাঠে বাঙালি এবং মুসলমানদের ছাত্রদের ফুটবল ম্যাচ, সন্ধ্যা হয় মগ্ন হইয়া দেখিতেছি। বাঙালি এবং মুসলমান দুটো আলাদা কেন লিখলেন? কারণ বাঙালি কথাটার মধ্যে কতগুলো সাংস্কৃতিক পরিচয় আছে। এই যে কোন দেশে কবিতাটার মধ্যে কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, তার সঙ্গে শুধু তরুলতা হলেই বাঙালি হয় না। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে? বাংলাদেশে চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ বন্ধ হয়ে গেছে। তাই বাঙালি থাকাটা খুব জরুরি। পশ্চিম বাংলাতে বাঙালি হিন্দুর অস্তিত্বটা বাঙালি জাতিটার বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি। কিন্তু হলো কেন? একটু আগে বামফ্রন্টের কথা বললেন, পৃথিবীর কথা আমি বলবো না, আমি একেবারে পশ্চিমবাংলার কথা বলবো। 1998 সালে রবীন ঘোষ বামফ্রন্টের একজন এমএলএ ছিলেন। উলুবেড়িয়া থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মহারাষ্ট্রের পুলিশ ফেরত দিতে আনছিলেন, ট্রেন বন্ধ করে দাঙ্গা তৈরি করে সেখান থেকে সেই অনুপ্রবেশকারীদের ছাড়িয়েছেন। কাদের মতো অনুপ্রবেশকারীদের ছাড়িয়েছেন? শাকিল আহমেদ, আমি একটা নাম বলছি, শাকিল আহমেদ, খাগড়াগড়ের বিস্ফোরণে যার প্রাণ গেছে। এই ঘটনাটা এই একই জুতো পা দিয়ে তারপরে তৃণমূল চলেছে। এই যে কাজটা বামফ্রন্ট শেষ পর্যন্ত করে যেতে পারেনি, 10,000-এর বেশি খারিজি মাদ্রাসাকে প্রথমে এসেই, যেখান থেকে এই সিমুলিয়ার মাদ্রাসাগুলো এসেছে, অনুমোদন দিয়ে দিলেন। তার ফলে কি হলো? ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত যাচ্ছেন, মানে বাগদা থেকে গোসাবা একদম সমুদ্র তট পর্যন্ত। এখানে 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 11টা বিধানসভা, তার মধ্যে 8টা সংরক্ষিত, 7টা শিডিউল কাস্টদের জন্য, একটা শিডিউল ট্রাইবদের জন্য। আমি একটা অনুরোধ করছি দেবাশিসদা, আপনি কখনো বাগদা থেকে গোসাবা পর্যন্ত গেলেন, মানে এখন রাস্তা করেই যাওয়া যায় একদম আইফ্রেড পয়েন্ট পর্যন্ত, আপনি দেখবেন তো দুধারে তপশিলি জাতির হিন্দু আদৌ দেখতে পাচ্ছেন কিনা? এই যে ডেমোগ্রাফি পরিবর্তন, সেই ডেমোগ্রাফি পরিবর্তন ভয়াবহ জায়গা নিয়েছে। এবং আজকে যে ঘটনাটা হচ্ছে, এই হিন্দুদেরকেই টার্গেট করা হচ্ছে। গত 2 সপ্তাহের হিসেবে বলছি, উত্তর 24 পরগনায় আমার কাছে যে কাগজ আছে, 27 জনকে চিঠি পাঠিয়েছে, তুমি বাংলাদেশ থেকে এখানে এসছো কেন? বাংলাদেশ থেকে কী করবে? ওদের হয় সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে হবে, সুইসাইড করতে হবে, না হলে এখানে আসতে হবে। বাংলাদেশের হিন্দুরা আশ্রয়প্রার্থী, শরণার্থী। সারা পৃথিবীর যে আশ্রয়প্রার্থী শরণার্থীর সংজ্ঞা আছে, তাতে আমাদের এখানে তাদের আশ্রয় দিতে আমরা বাধ্য। আজকে যা অবস্থা হচ্ছেন, তাতে এখানে বাংলাভাষী কেউই থাকতে পারবেন না। আমি একটু আগে বাঙালির সংজ্ঞা বললাম। আমাদের অবস্থা যদি বাংলাদেশের মতো হয়, আর বাংলাদেশের অবস্থা যদি আফগানিস্তানের মতো হয়, তাহলে বাংলাভাষী হিন্দুও থাকবে না, বাঙালিও। বেশ, আমি সরাসরি আসছি চন্দনদার কাছে। চন্দনদা, হঠাৎ করে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে আলাদা করে ভিলেন বানানোর কি দরকারটা ছিল? আমরা তো সত্যি দেবাশিসদার কথা অনুযায়ী আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, আরো অনেক কিছু, স্কুল, চাকরি, ইন্ডাস্ট্রি, সবকিছু নিয়ে আলোচনা করার দরকার হতো। হঠাৎ করে সবকিছুকে ছেড়ে দিয়ে, সবটাকে ছেড়ে দিয়ে আসলে হিন্দুদেরকে বেছে বেছে ধরো, সেখান থেকে কি তোষণের রাজনীতি শুরু নয়? সেখান থেকে কি আজকে ডেমোগ্রাফির বদল নয়? আপনার সময় স্বর্ণালী, একেবারে শুরুতে সকলকে, বিদগ্ধ মানুষগুলোকে যারা এখানে উপস্থিত,
তুমি সহ, কারণ তোমার কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রত্যেকটার একটা নির্দিষ্ট কাট আছে এবং মাল্টিপল কোয়েশ্চেন্স একটা কোয়েশ্চেনের মধ্যে। আমি প্রথমে যেটা বলবো সেটা আমরা স্বাভাবিকভাবে বলি সিম্প্যাথি ইজ আ ডিফিটিস্ট আইডিয়া। বুঝে নিতে হবে আমরা আলোচনাটা কংক্রিট কিছু করছি নাকি শুধুমাত্র ভাবাবেগকে সামনে রেখে সিম্প্যাথিকে অর্থাৎ একটা একটা মর্মিতাকে সামনে রেখে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় বা অনেক ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগকে ছাগার করছি, ইনফ্লুয়েন্স করছি, এটা করছি কি না। যদি করে থাকি তাহলে উই আর বায়াসড, এখানে কোনো সন্দেহ না। যদি না করে থাকি তাহলে আমাদের নির্দিষ্টভাবে আলোচনার মধ্যে থাকতে হবে। যে আলোচনার প্রথম প্রশ্নটা তুমি করেছো সে প্রশ্নটার আঙ্গিক পশ্চিমবঙ্গ অবশ্যই এটা প্ল্যানেট ভিউ নয় যেটা দেবাশিসবাবু শুরু করলেন একেবারে পৃথিবী ঘুরে, কিন্তু উনি পশ্চিমবাংলায় থামলেন না। আমি আরও বেশি প্রায়োরিটি করব যেটা জিষ্ণুবাবু বললেন, অ্যাবসলিউটলি রাইট, উনি যে ফিগারেশনসগুলো করলেন, কিন্তু ওনার ফিগারেশনসের মধ্যে একটা জায়গা বিশেষভাবে রয়ে গেছে, সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে কম্বাইন করা। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতিতে তুমি যদি বলো যে হিন্দু ভাবাবেগকে বিশেষভাবে আঘাত করে বা প্রতিহত করে অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়কে আরও বেশি অ্যাগ্রেসিভলি ফুটেজ দেওয়া হচ্ছে কিনা, আমি বলবো তারও আগে এটা ভাবতে হবে এই ফুটেজ যদি, এই প্রশ্নটা যদি এখানে আজকের এই আলোচনায় থাকে তাহলে এর জন্য দায়ী কে এবং কারা। 2021-এর নির্বাচনকে একবার মাথায় রেখো। তুমি যাকে প্রশ্ন করলে তাকে প্রশ্ন করার কোনো জায়গাই তোমার নেই, তার উত্তর দেওয়ার যোগ্যতাই নেই, সে শূন্য পশ্চিমবাংলার বিধানসভায়। তথাপি এটা তোমাদের গরিমা আমাদের ডেকে এখানে একটা অন্তত অ্যানালাইটিক্যাল পারভিউ তৈরি করবার চেষ্টা তোমরা করো। ধন্যবাদ তোমাদের। 2021-এর নির্বাচনের কথা মনে আছে? এলাকায় এলাকায় প্রধানমন্ত্রী ঘুরেছিলেন। আমি কেন বলছি এর পিছনে সিগনিফিকেন্স আছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরেছিলেন, মনে হয়েছিল আমাদের ব্লকে ব্লকের যেসব নেতারা যেভাবে মিটিং করেন সেই স্টাইলে, কিন্তু ঘটনাচক্রে কী এসে দাঁড়ালো একটা অদ্ভুত মেরুকরণ। আজকে কমিউনিজমকে নিয়ে একটা ব্যাপক আলোচনা হচ্ছে। কংগ্রেস সিগনিফিকেন্স, আমি এখনও বলি কংগ্রেসকে নিয়ে আলোচনা আছে, থাকবে, করতে হবে, কিন্তু কমিউনিস্টকে নিয়ে যে প্রশ্নটা উনি তুললেন যে আলোচনা হবে, সেই আলোচনাতে তারাও শূন্য, কংগ্রেসও শূন্য। মেরুকরণের একটা অদ্ভুত জায়গা তৈরি হয়ে গেল, যে জায়গাটার সাথে আজকের এই ভূমিকাতে দাঁড়িয়ে তুমি যদি সম্পৃক্ত করো, তুমি দেখতে পাবে আইডিয়া অফ পলিটিক্সটা পশ্চিমবাংলায় কোথায়। এবং নির্বাচনের ঠিক আগে অর্থাৎ এখনো 1 বছর হয়তো আছে নির্বাচনে, তার আগে এই সাবজেক্টিভ পোলারাইজেশন আমরা যাকে বলি, একেবারে সংহত একটা মেরুকরণ, তার প্রচেষ্টা কোথায়? গলা কাপালে হবে না, সংখ্যাতত্ত্ব দিতে হবে। 2001 সেন্সাস হয়েছে, অটল বিহারী বাজপেয়ীজি তখন প্রধানমন্ত্রী। 2011 সেন্সাস হয়েছে, প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, দুটো আলাদা সরকার, সেন্সাস হয়েছে। 2011-র পরে 2021-এ সেন্সাস হওয়ার কথা ছিল, হয়নি। এটা রাজ্যের নয়, এটা কেন্দ্রের, হয়নি। আজকে 2026-এ প্রজেক্টেড, সেটাও নির্বাচনের পরে। তার কারণ মেরু খেলার একটা আঙ্গিক তৈরি করা যাবে। আমি তোমাকে আবারও বলি, বৈদিক যুগের যে ডেমোগ্রাফি, আজকের ডেমোগ্রাফিকে তুমি কনসেন্ট্রেট করতে পারবে না। পৃথিবী জুড়ে ঘটনা ঘটে, সভ্যতার বিবর্তন ঘটে, ডেমোগ্রাফি, কালচার এর বিবর্তন ঘটেছে এখানেও। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, 15 বছর ধরে যে সেন্সাসটা হয়নি তাকে আইডিয়া করে নিয়ে এর সংখ্যা এত হতে পারে, ওর সংখ্যা এত হতে পারে। ভাই, কেন্দ্রীয় সরকার কেন সেন্সাস রিপোর্ট তৈরি করছেন না, কেন দিতে পাচ্ছেন না? হোয়ার ইজ দ্য ফেলিওর? যদি ফেলিওরটাকে সামনে রাখতে না পারেন, আবারও বলছি কিছু সেন্সিটিভ স্টেট আছে, যে স্টেটের মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আরেকটি হচ্ছে আসাম। আমরা খুব ভালো করে জানি সেই সব রাজ্যের নির্দিষ্ট ক্ল্যারিফাইড রাজনীতি করা এদের পক্ষে সম্ভব। হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতি এই মুহূর্তে জিষ্ণুদারা যেভাবে করবেন, ঠিক উল্টো দিকে এই হিন্দু তোষণ বিরোধিতা, অর্থাৎ তুমি জানো এই কোন ভোটকে কনসেন্ট্রেট করে, আমি বলি এটা ঘটেছে, অস্বীকার আমি একবারের জন্য করছি না।
আমার ডেমোগ্রাফির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, তোমাদের কাছেও এভিডেন্স আছে, তোমরা জানো, বিভিন্নভাবে দেখিয়েছো কিভাবে ট্রেস পাস করে কোথায়, এবং পাসপোর্ট কেলেঙ্কারি কিছুদিন আগে যেটা হয়ে গেল, বিভিন্নভাবে এই 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 ট্রেস পাসিং হয়েছে। আমি তোমাকে যেটা বলি শোনো, আমি এখানে জাস্ট এই প্রসঙ্গে শেষ করি। এই ট্রেস পাসিং হওয়ার পরে আমরা দেখছি পাসপোর্টগুলো বেরিয়ে গেল, প্রায় 4000 পাসপোর্টের মধ্যে বোধহয় এখন 170 বা ইত্যাদি ডিটেক্টেড হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেখানে দেখলাম রাজ্য সরকারের একটা ব্যাপক ভূমিকা তো ছিলই, কর্মচারীদের তাদের গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে আবার কেন্দ্রীয় সরকারের পোস্টাল ডিপার্টমেন্টও জড়িয়ে গেছে। মানে আমি বলতে চাইছি, এই তুতু মেমের খেলা মানুষ কতদিন বিশ্বাস করবেন, কেন করবেন? যদি আমার দুটো প্রশ্ন জানার ইচ্ছে ছিল, একটা হচ্ছে সেন্সাস নিয়ে যে কথাটা বললেন চন্দনবাবু, তার সঙ্গে নিঃসন্দেহে সেটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। কোথাও কি মনে হয় না যে আসলে মানুষের থেকে তার ধর্ম, তার পরিচয়টা কেড়ে নিয়ে তাকে শিক্ষা বা ইন্ডাস্ট্রি যাই দাও না কেন, যদি তার বেসিক আইডেন্টিটি, পরিচয়টাকে কেড়ে নেওয়ার চেষ্টা চলে কোথাও একটা, তাহলে কোথাও মানুষ বাকি কিছুতে সাড়া দেয় না? এটা কি কোথাও নিজেদের ব্যর্থতা বলে মনে হয় না, যে আসলে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারা যায়নি বলেই তাই পশ্চিমবঙ্গে আজ শূন্য বাম এবং কংগ্রেস? এই প্রশ্নটা আমি তুলে রাখলাম। সময় অল্প, আমি ডাইরেক্টলি দুজনের কথা শুনিনি। জয়দীপ সেন বাকি রয়েছেন এবং আজিজুল বিশ্বাস, দুজনের কথা শুনে ডেফিনেটলি আমি ডিবেট ওপেন করব, যত খুশি প্রশ্ন করতে পারবেন। জয়দীপ সেন, প্রথমত ডেমোগ্রাফি, চেঞ্জ অফ ডেমোগ্রাফি তো অবশ্যই হচ্ছে, কিন্তু বাংলায় হিন্দু বিপন্ন কিনা তার জন্য আমি ডেমোগ্রাফিক প্রশ্নে খুব যাব না। তার কারণ একটা জঙ্গলে নেকড়ের থেকে হরিণের সংখ্যা বেশি থাকে, কিন্তু হরিণ বিপন্ন হয় না, নেকড়ে বিপন্ন হয় না, হরিণ বিপন্ন হয়। সুতরাং ডেমোগ্রাফি ইজ নট ইম্পর্টেন্ট। একটা গোষ্ঠী, পার্টিকুলার গোষ্ঠী কতটা সংহত, তার আইডেন্টিটি পলিটিক্সের ব্যাপারে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, যে আদার গোষ্ঠী তার দ্বারা বিপন্ন হবে কিনা। সেকেন্ডলি, আজকে ভারতবর্ষ কেন বলবো, পৃথিবীর কোথাও মুসলিম মেজরিটি কান্ট্রি কিন্তু সেকুলার কান্ট্রি নয়। কেন নয় সেইটা জনগণ বুদ্ধিমান, সেটা আমাকে জনগণকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা বুদ্ধিমান, তারা বলতে পারবেন। আমার উল্টো দিকে বিদগ্ধ মানুষ আছেন, তারা স্বীকার না করলেও তারা জানেন সেটা কেন সেই কান্ট্রিগুলো সেকুলার নয় কেন। এমনকি ভারতবর্ষে একমাত্র মুসলিম মেজরিটি প্রদেশ কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কি হয়েছিল সেটা আজকে আমরা সবাই জানি, যেটা চেপে রাখা হয়েছিল। তো সুতরাং আমাকে ভারতের বাইরে যাওয়া দরকার নেই, আফগানিস্তান, লেবানন যাওয়া দরকার নেই, ভারতে কী হয়েছে সেটা আমরা জানি। আজকে পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা মুসলিম প্রধান ডিস্ট্রিক্ট হওয়ার ফলে সেখানকার একজন মুসলিম জনপ্রতিনিধি বলতে পারেন যে আমরা 70%, তোমরা 30% মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। এবং আজকে এই কথা যদি আমি বলতাম বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বলতেন, তাদের এগেনস্টে ইউএপিএ লেগে যেত। আজকে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেই হুমায়ুন কবিরের নামে একটা এফআইআর পর্যন্ত লঞ্চ করেনি। তো একটা জাতি কখন বিপন্ন হয় জানেন? যখন সেই জাতির কাছে তার পলিটিক্যাল আইডেন্টিটি বা ধান্দা করে পয়সা কামাবার আবেগ বা উৎসাহ তার জাতীয় আইডেন্টিটি থেকে বেশি হয়। আজকে কিন্তু আপনি সুজন চক্রবর্তীর মুখে রামনবমীর নিন্দা শুনতে পারবেন, রাম বহিরাগত শুনতে পারবেন, কিন্তু আপনি রেজ্জাক মোল্লার কাছে কিন্তু শুনবেন যে পার্টির থেকে আল্লাহ বড়। আপনি কিন্তু সেলিমের কাছ থেকে, মোহাম্মদ সেলিমের মুখ থেকে আপনি ইসলামিক টেররিজম নিয়ে কোনো কথা শুনতে পাবেন না। কিন্তু আমাদের হিন্দু কমিউনিস্ট নেতারা কিন্তু উত্তরপ্রদেশের যোগী সরকারকে আইএসআইএসের নেতার থেকেও বড় টেররিস্ট বানিয়ে দিতে পারেন। তো সুতরাং আমি বলবো যে বাংলায় হিন্দু যদি বিপন্ন হয় তার জন্য বাঙালি হিন্দু স্বভাব দায়ী। আমি মুসলিমদের কোনো দোষ দেব না। আর আমার সতীর্থ, আমার বড় দাদা দেবাশিস দা আজকে কমিউনিস্টদের রোল নিয়ে কথা বললেন। তো পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এই দাবিটা কমিউনিস্টরাই প্রথম ভারতে তুলেছিল। কিন্তু কমিউনিস্টরা আজকে জিরো। আমি তাদের প্রসঙ্গ তুলে আমি তাদেরকে প্রাসঙ্গিক করব না, যে ভুলটা আমার রাইট উইং সতীর্থরা করে থাকেন। আর আরেকটা কথা হচ্ছে, কমিউনিস্টের সঙ্গে ইসলামের সম্পর্ক বা ভারত বা পশ্চিমবাংলায় ইসলামিক ফান্ডামেন্টালিজমের দাবদাবার জন্য কমিউনিস্টদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তার কারণ কমিউনিস্টদের 34 বছর শাসনে তার পাওয়ারে বাঙালি হিন্দুই রেখেছে, এবং কমিউনিস্টদের সঙ্গে ইসলামিস্টদের সম্পর্ক, রাদার ইসলামিস্টদের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক হচ্ছে হুজুর আর গেলমানের সম্পর্ক। এই শব্দ দুটোর মানে গুগল সার্চ করে জেনে নেবেন। আমি দুটো কথা সূত্র ধরে আসি দেবাশিস, আমি আপনার কাছে পরে আসবো, আজিজুলের কাছে আমাকে আসতেই হবে। সংযত এবং সংহত, একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে হলো শুনে, যে সত্যি সত্যি সংযত থাকা আর সংহত থাকা, আর হিন্দু বাঙালি তারা নিজেরাই কি নিজেদেরকে কাঠগড়ায় তুলে ফেলবেন ভবিষ্যতে? কারণ তাদের ভূমিকা বর্তমান সময়ে যা দেখছি। আমি শুরু করেছিলাম যে পশ্চিমবঙ্গের হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে যাচ্ছে নাকি অস্তিত্ব সংকটের লড়াইটা আসলে অলিক কল্পনা। আমরা তো
বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছিলাম একটা ছোট্ট এক্সাম্পল, যাদের প্রাণের সংশয় রয়েছে, যাদের ভিটেমাটি চলে যাচ্ছে, সেটুকু ভিটেমাটি ছেড়ে প্রাণের সংশয় নিয়ে শুধুমাত্র ধর্মীয় কারণেই তারা চলে এসেছিলেন এই পারে। তাদেরকে তখন চাকরির লোভ বা কর্মসংস্থানের নিশ্চয়তা দিলেও তারা বোধহয় ওখানে থাকতেন না, কারণ তারা ধর্মটা নিয়ে, নিজের প্রাণ নিয়ে, নিজের সম্মান নিয়ে, নিজের পরিচয় নিয়ে থাকতে পারছিলেন না বলে চলে এসেছিলেন। তাহলে এখনও আমরা এখানে যারা এই হিন্দুদের অস্তিত্ব সংকটটা আসলে এই নিয়ে আলোচনা করার কোনো বিষয় নয়, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, এটাকে আপনি সাপোর্ট কিভাবে করছেন? যেহেতু কথা হোকে যুক্তিনিষ্ঠ নির্মোহ আলোচনা প্রাসঙ্গিক আশা করি সবাই চাই। তো আজকে আমি শুরু করব, আমি আরবেও যাব না, ইন্দোনেশিয়াতেও যাব না, বাংলাদেশেও যাব না, ভারতেই থাকবো। খুব জোর নাগপুরে আমি যাব, নাগপুরে যাব, সেখান থেকেই আমার বক্তব্যের যাত্রা শুরু করব। 2024 সাল 1 ডিসেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান মোহন ভাগবত একটা কথা বলেছেন যে কোনো সম্প্রদায়ের প্রজনন হার TFR যদি 2.1-এর নিচে নেমে যায় তাহলে সেই সম্প্রদায়ের একটা সংকটের কাল। সেই জন্য তিনি উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যে অন্ততপক্ষে 3 জন করে সন্তান প্রতি মাতা যাতে নেয়। ঠিক এই জায়গা থেকে যদি শুরু করি তাহলে পশ্চিমবাংলায় কি হিন্দু কি মুসলমান, গোটা বাংলায় কিন্তু সংকটের মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ পার সেন্সাস রিপোর্ট, আমার কথা নয়। কেন বলছি, 2001 সালে আমাদের পশ্চিমবাংলায় TFR ছিল 2.6 আর 2011 সালে 2 অর্থাৎ 2.0 অর্থাৎ 2.1-এর নিচে নেমে গেছে। তার মানে আমাদের বাঙালিদেরকে, মানে বাংলায় বসবাসকারী প্রত্যেককে এখন দায়ী থেকে যাচ্ছে যে 3টে করে সন্তান নিতে হবে। অর্থাৎ ডেমোগ্রাফি যে কত গুরুত্বপূর্ণ সেটা মোহন ভাগবতের কথার সূত্র ধরেই বোঝা যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। বিষয়টা যেটা হচ্ছে যে সংকট যদি এটা হয় তাহলে এটা সংকটই, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি হিন্দুরা বাংলায় সংখ্যালঘু হবে, হয়তো হবে না আমি বলবো না, কারণ আমি ইতিহাসের মানে মাপকাঠিতে যদি পরিসংখ্যানকে সামনে রেখে যদি চলি তাহলে হতেই পারে একদিন, কেন হতে পারে না। 1951 সালে এই বাংলায় মুসলিম জনসংখ্যা ছিল 19.9%, সেটা 2011 সালে 27.1% হয়েছে, 60 বছরে 7%। সুতরাং এবং 1951 সালে TFR ছিল 6 আর 2011 সালে এসে এটা 2 হয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে আগামী 60 বছরে 7% বাড়বে। তার মানে সেটা সাল ধরে 180 বছর পরে এই বাংলাতে মুসলমানদের জনসংখ্যার হার হবে 48%। তার মানে মোটামুটিভাবে ধরে নিতে হবে এই ধারা যদি অব্যাহত থাকে পশ্চিমবাংলায় অবশ্যই হিন্দুরা সংখ্যালঘু হতে পারে, এবং সেটা 200 বছর পরে। সাংস্কৃতিক ক্ষেত্রেও আমি বলবো বাংলা ভাষা সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে কিন্তু এখনও কর্তৃত্ব জায়গায় নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করেছে এই রাজ্যের বাঙালি যে হিন্দু। বাঙালি মুসলিমরা অবশ্যই রাইজিং করছে, শিক্ষা দীক্ষা সংস্কৃতি অবশ্যই রাইজিং করছে, কিন্তু সেই রাইজিংটা ওই রকম চ্যালেঞ্জের জায়গায় আসতে এখনও অনেক সময় লাগবে। ট্রেন্ড যেটা বলছে সেই ট্রেন্ডটা যদি অব্যাহত থাকে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমি 2.2-এর কথা বললাম না, আমাদের রাজ্যে, এবার আমি জেলা ওয়ারি যাচ্ছি, কলকাতায় বলি, কলকাতা কোন সংকটের জায়গায়। কলকাতায় 2011-তে 1.6 TFR। কলকাতা আজ বার্ধক্যের আশ্রম হয়ে গেছে। নতুন জেনারেশন যারা, তারা কিন্তু ওই পুনে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর তো আছেই, তারা বিদেশে পাড়ি দিচ্ছে। জায়গাটা হচ্ছে অর্থনীতির জায়গাটা হচ্ছে এই অর্থনীতির জায়গায় আমরা আমাদের রাজ্য, আমাদের দেশে, এবং আমি বলি যে আমাদের বাংলায় নয় গোটা দেশ থেকে লাখো লাখো হাজারো হাজারো ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। এবং আমরা কিছুদিন আগেও দেখেছি আমেরিকা থেকে হাতে কড়া পায়ে শেকল পরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে অবৈধ অভিবাসনকারী যারা। যেমন করে এই রাজ্যে অভিবাসনের সমস্যা রয়েছে, আমি বলছি না যে এই বাংলায় অভিবাসন হয় না, আমি বলছি না, অবশ্যই অবৈধ অনুপ্রবেশ হয়, কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে অবৈধ অনুপ্রবেশই হচ্ছে পশ্চিমবাংলার সমস্ত দুর্দশার একমাত্র কারণ। সেটা কিন্তু নয়। অর্থাৎ এখানে যদি এই ডেমোগ্রাফির যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনে একটা জিনিস বলতে হবে যে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর বা মালদাতে অবশ্যই মুসলিমরা সেখানে সংখ্যাগুরু, হিন্দুরা সেখানে সংখ্যালঘু, কিন্তু সেখানে আমি যে TFR-টা বলবো 2011 সালে মুর্শিদাবাদের 2.7, উত্তর দিনাজপুরের 3.2
এবং মালদাতে 2.9। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, দেখে নিন 2011 সালের সেন্সাস। রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এই 4টা জেলা, ছত্তিশগড়ও যোগ করলাম, এই 4টা জেলার টিএফআর দেখুন, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার 90% জেলার টিএফআর হচ্ছে 3-এর উপরে, 3 থেকে 5-এর মধ্যে রয়েছে। অর্থাৎ পশ্চিমবাংলা যদি আপনি বলেন জনসংখ্যা নিয়ন্ত্রণের জায়গা থেকে অনেকটা ভদ্রস্থ জায়গা আছে, যদিও মোহন ভাগবতের কথা অনুসারে আমরা সংকটের জায়গায় রয়েছি। জয়দীপ সেন এবং আইজুল বিশ্বাসের একটা জায়গায় একটা অদ্ভুত প্রতিফলন অন্তত আমি অ্যাঙ্কার হিসেবে, সঞ্চালিকা হিসেবে বুঝতে পেলাম। সেটা হচ্ছে যে একটা বড় জায়গা হচ্ছে যদি বাঙালি হিন্দুদের কথা বলা হয়, তারা নিজেরা অনেকাংশে দায়ী। সত্যিই তো এখানে কর্মসংস্থানের জায়গা নেই, কিছু নেই, সব এখান থেকে ছেড়ে ছেড়ে সব বিদেশে চলে যাচ্ছেন, সংখ্যা কমছে। এবং যদি আপনি জন্ম নিয়ন্ত্রণে জন্ম হার বলেন, জন্মের হার, তাহলে সেক্ষেত্রেও অনেকটা কম। এটা তো এগুলো প্রমাণিত সত্য বর্তমান সময় দাঁড়িয়ে। এবং তার সঙ্গে যে বর্তমান সময় বাঙালি হিন্দুদের যে ধরনের ভাবনা চিন্তা, কিছুক্ষণ আগেই জয়দীপদা বলছিলেন যে তারা অন্যান্য বিষয় নিয়ে বা নিজেদের বিষয় নিয়ে সমালোচনা করতে বেশি ভালোবাসে, কিন্তু অন্য জায়গাতে কোনো সংহত কোনো আন্দোলন হলে সংখ্যালঘু পরিবারের বা সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে সেই নিয়ে তারা মন্তব্য করতে বা সেগুলোকে তারা খুব সন্তর্পণে অ্যাভয়েড করে যায়। আমি দুজনের কাছে আসবো একবার, ওফিলিয়া সিনহা এবং আহানা চৌধুরী, আপনাদের কার কার কাছে কি প্রশ্ন রয়েছে? খুব সংক্ষেপে একদম। আমার প্রশ্ন প্রথমে আজিজুলদার কাছে। আচ্ছা, উনি তো পরিষ্কারভাবে বলছেন যে আমাদের এখানে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে, এবং উনি বলছেন ওনার একটা প্রত্যাশা আছে। তার মানে আমরা তো বলতেই পারি আমাদের হিন্দু যারা সনাতনী হিন্দু, হয়তো কদিন পরে আমরা বলতে পারবো না আমরা হিন্দু, সেই জায়গায় পৌঁছচ্ছি। যদি আমরা দেখি ছোটদের যে ক্লাস 5 থেকে পাঠ্যপুস্তক, সেখানেও কিন্তু এই সংখ্যালঘুদের নাম গল্পের ছলে, অঙ্ক বই থেকে শুরু করে পরিবেশ বিজ্ঞান, প্রত্যেকটা জায়গায় বইগুলো খুলে দেখুন। আপনারা এগুলো দেখা দরকার। আগে তো বই এরম ছিল না, কেন বইয়ের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে ধর্মকে ঢোকানো হচ্ছে? পরের প্রশ্ন আমার থাকবে জিষ্ণুদার কাছে, যদি বলেন আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের সত্যিই কিন্তু খুব সংকটের মধ্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই, তিনি কিন্তু ধীরে ধীরে যেভাবে মুসলিম তোষণ করছেন, সেখানে কি সত্যিই আমরা পশ্চিমবঙ্গের রামরাজত্ব দেখতে পাবো? আহানা চৌধুরী, আমি প্রশ্নগুলো নিয়ে নিই, পরপর সবার কাছে আসছি। আহানা চৌধুরী, আপনার কার কাছে প্রশ্ন আছে, কি বিষয় রয়েছে? প্রশ্ন আছে হচ্ছে জিষ্ণুবাবুর কাছে। সাম্প্রতিককালে রামনবমী হিন্দুদের অস্তিত্ব ফেরানোর জন্যে কি মানে রামনবমীটা কি আয়োজিত করছে? শুধু রামনবমী করলে পরে কি হিন্দুত্বের অস্তিত্ব ফিরবে? রামনবমী উৎসবে ছোট ছোট বাচ্চারা ধারালো অস্ত্র নিয়ে কেন পথে নামে? এটা কি অস্তিত্ব ফেরানোর চিহ্ন? ইন্ডিয়া ফ্রন্টের প্রশ্নটি হচ্ছে যে তৃণমূল থেকে নিশ্চয়ই সংখ্যালঘু তোষণ করছে, এটা সবাই জানে। হিন্দুরা তো সংখ্যাতে অনেক জেলাতেই বেশি আছে, স্ট্যাটিস্টিক্স বলছে, আমি বলছি না। প্রায় দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই হিন্দুরা বেশি আছে, তাও তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে। সেটা কেন হচ্ছে? ডেমোগ্রাফি বদলানোর জন্য কি সিপিএম বা তৃণমূল দায়ী, বা সাধারণ বাঙালিরাই চায় না ডেমোগ্রাফি বদলাতে? আমি উত্তরগুলো এক এক করে নিয়ে নিই, আগের উত্তরটা আজিজুল বাবুর থেকে শুরু করব। অলিভিয়া ম্যাডাম যে প্রশ্ন করেছিল, আমি বলি আমি প্রত্যাশা শব্দটা ব্যবহার করেছেন, আমি প্রত্যাশা করি না। তোমাদের এই আইনাতে সত্যটা দেখাতে চেয়েছি, যেটা একদম নির্মোহ দৃষ্টিভঙ্গিতে। এবার বিষয়টা হচ্ছে সংকটের মোচন কিভাবে হবে। একটা মোচন অবশ্যই অস্তিত্বের সংকটকে দূর করতেই পারেন, মোহন ভাগবতের কথা মেনে যদি যারা সঙ্ঘে বিশ্বাস করেন তাদেরকে যদি ইন্সপায়ার করা যায়, অন্ততপক্ষে 3টা করে সন্তান রাখা যায়। 2 নম্বর হচ্ছে যাদের বাড়ছে, যাদের উপরে মানে বিপজ্জনক শক্তি হিসেবে দেখা হচ্ছে, আমি বলবো এদের জন্য আরও বেশি করে, বিশেষ করে নারীদের জন্য শিক্ষার পরিসরটা আরও বাড়ুক, মুসলিম নারীরা আরও বেশি করে শিক্ষিত হোক, সুযোগ সুবিধা যদি বৃদ্ধি পায়, তাহলে তত্ত্ব বলছে, পরিসংখ্যান বলছে টিএফআর 2 পক্ষেরই কমছে, আরও কমবে। তা প্রথমে রামের উত্তরটা দেব না প্রথমে পশ্চিম বাংলার হিন্দুদের কি হবে কোনটা বলবো? না, এটা তো ঘটনা যে সিলেবাসে আমরা আগে যেরকম দেখতাম অমল, বিমল, কমল একসঙ্গে গেল বাজারে, এত টাকা নিয়ে গেল, এখন দেখা যাচ্ছে কি রফিক, সালমান এই একসঙ্গে গেল, এগুলো ছোট ছোট চেঞ্জেস গুলো আসছে। উনি যে মানে ভুল কথা বলছেন তা নয়, ভুল কথা বলছেন তা নয়। প্রাথমিকে আমরা এমন কি আইজুল দা বা দেবাশিস দাও যে পশ্চিম বাংলার পাঠ্যপুস্তক চেঞ্জ হয়ে গেছে। দেখুন, একটা সভ্য সমাজের টোটাল ফার্টিলিটি রেটকে আমরা বাড়িয়ে 3 করব, 4 করব, এই টার্গেট করা উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরেকটা প্যারালাল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থাকবে, সেখানকার মাধ্যমিকের ইতিহাসের সিলেবাস
এমনি অন্য বাচ্চারা যা বলছে তার থেকে আলাদা ইতিহাস পড়বে, সেইটা হওয়া উচিত না? আজকের পৃথিবীতে ভারতবর্ষের সব বাচ্চা একই ইতিহাস পড়ে বড় হবে, সেইটা হওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।